আজ 28 এপ্রিল বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিনা বিচারে কারাগারে আটকদের আইনি সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। জাতীয় হেল্পলাইন উদ্বোধন। গরমে বিপর্যস্ত জনজীবন, পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। 5 বছরের সবচেয়ে উত্তপ্ত এপ্রিল পার করছে বাংলাদেশ। নৌশ্রমিকদের ন্যূনতম বেতন 10,000 টাকা মানছে না মালিকরা। চট্টগ্রামে জাহাজে পণ্য পরিবহন বন্ধ। বিনা বিচারে দীর্ঘদিন ধরে কারাগারে আটক বন্দীদের আইনগত সহায়তার মাধ্যমে মুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। গরিব দুঃখী মানুষের আইনি সহায়তার বিষয়টি সহজ করতে জাতীয় হেল্পলাইন কল সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের নানা অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়েও আইনি সহায়তা নিশ্চিত করতে চান তিনি। যারা বছরের পর বছর কারাগারে বিনা কারণে বন্দী হয়ে আছে, কিন্তু তাদের হয়তো সেরকম মামলাই বলে কিছু নেই, কিন্তু তাদের একটু সহায়তা দিলেই কিন্তু তারা এই বন্দিখানা থেকে মুক্তি পেতে পারে, সে ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং এই সংস্থাও এ ব্যাপারে কিছু উদ্যোগ নিতে পারে। মামলার দীর্ঘসূত্রিতা কমাতে বিচারকের সংখ্যা বাড়ানো ও অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। বিচার বিভাগের স্বচ্ছতা বাড়াতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোরও তাগিদ দেন তিনি। ব্রিটিশ ও পাকিস্তান আমলের আইনের সংস্কার করার কথাও জানান প্রধানমন্ত্রী। সমস্ত পুরনো আইনগুলিকে এখন একেবারে যুগোপযোগী করা সেই ব্যবস্থা নিয়েছি এবং মূল আইনগুলি যেন বাংলায় হয়, বাংলা ইংরেজি দুটো ভাষায় হবে, কিন্তু বাংলাটা যাতে হয় সেই ব্যবস্থা আমরা কিন্তু নিয়ে যাচ্ছি এবং আমরা প্রতিনিয়ত আইন পাশ করে যাচ্ছি। সব ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে সামাজিক বৈষম্য দূর করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ বিনা বিচারে যারা কারাগারে আটক আছেন তাদের আইনি সহায়তার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বার কাউন্সিলের মানবাধিকার ও আইন সহায়তা কমিটির সদস্য অ্যাডভোকেট সম রেজাউল করিম এবং সিলেট থেকে বেসরকারি সংস্থা ব্লাস্ট এর সমন্বয়কারী অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী। স্বাগত সম রেজাউল করিম, ইরফানুজ্জামান চৌধুরী। রেজাউল করিম, আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে অনেক দিন যাবতই, প্রায় বলা যায় যে 1 দশকেরও বেশি সময় ধরে সরকারি এই প্রক্রিয়াটি চালু আছে, কিন্তু এটি কতটুকু সুফল দিতে পারছে বিনা বিচারে যারা আটক তাদেরকে আইনি সহায়তা, এবং বিশেষ করে যারা আইনগত সহায়তা নেওয়ার মতো যথেষ্ট আর্থিকভাবে সচ্ছল নয় তাদের জন্য প্রায় সবকটি জেলা কমিটি, জেলা বাড়ি এই ব্যবস্থা আছে, কিন্তু এটি যারা ভুক্তভোগী তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা বা হলে কতটুকু হচ্ছে? ধন্যবাদ জাহিদ আপনাকে। এই জাতীয় আইনগত সহায়তা আইনটি হয়েছিল 2000 সালে। 2000 সালে হলেও বাস্তবতা হচ্ছে যে এইটার কার্যকারিতা খুব দুর্বল ছিল। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি 2000 সালে এই আইনগত সহায়তা আইন প্রজেক্টটি চালু করেন। তারপরে তো তার সরকারের পরিবর্তিত অবস্থায় একরকম অবস্থা ছিল, উনি আবার ক্ষমতায় আসার পরেও কিন্তু এইটাকে ঠিক ওইভাবে কার্যকর দেখা যায়নি। কিন্তু এই বর্তমান মেয়াদে এই সরকার ক্ষমতায় আসার পরে বিশেষভাবে কার্যক্রম নেওয়া হয়েছে, যেখানে ইউনিয়ন পরিষদে আইনগত সহায়তা কমিটি, উপজেলা পরিষদ, সর্বশেষ জেলা পর্যায়ে যে রিকমেন্ডেশনসটা এবং প্রচারণাটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সর্বোচ্চ জেলা পর্যায় পর্যন্ত এবং সুপ্রিম কোর্টেও এই ব্যবস্থাটা রাখা হয়েছে। আমি যে স্ট্যাটিস্টিক্সটা সংগ্রহ করেছি সেখানে দেখা যায় যে গত 2 বছরে এটা সফলতার দিকে অনেক এগিয়েছে। বিশেষ করে গত 1 বছরে এর সাফল্যের জায়গাটা অনেক বেশি, কারণ অতীতে এই ফান্ডে টাকা দেওয়া হলেও কেউ জানতোই না যে আইনগত সহায়তা দেওয়ার মতো এরকম সরকারি একটা উদ্যোগ আছে কিনা। এটার প্রচারণা হয়েছে, জেলা পর্যায়ে সেমিনার হয়েছে, বিভিন্নভাবে র্যালি হওয়া এবং আইনজীবীদের ভিতর বিভিন্ন সমাবেশ হওয়ার মধ্য থেকে সাম্প্রতিক সময় এটা বেশ কার্যকর হয়েছে। এবং আমার কাছে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রায় আপনি বলতে পারেন
প্রায় 30,000 বিচার প্রার্থী সরাসরি উপকৃত হয়েছে আইনগত সহায়তা নিয়ে, আর কিছু উপকৃত হয়েছে মিডিয়েশনের মধ্য থেকে, যে উভয় পক্ষকে ডেকে তাদের ভিতর আলাপ আলোচনার মধ্য থেকে বিরোধটা নিষ্পত্তি করে দেওয়া। আর এর ফলে হয়েছে কি, অনেক মামলাও কমেছে, যেগুলি আপোষ মীমাংসার মধ্য থেকে ফয়সালা হয়েছে ওগুলি থেকে মামলা হতে পারত। একটি মামলা হলে ওই মামলার কানেকশনে প্রতিপক্ষ আরেকটি মামলা করত। জি রেজাউল করিম, আমরা আজকে দেখলাম যে একটা টোল ফ্রি লাইন চালু করা হয়েছে, এইটি কতটুকু সহায়তা করবে? আমরা অনেক সময়ই দেখি যে যারা এই সহায়তা পেতে চায় তারা ঠিক কোথায় যাবেন, যদিও সব কয়টি জেলা আদালতেই খুব বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, কিন্তু তারপরে অনেক সময় হয়তো তারা ঠিকমতো যোগাযোগ করতে পারেন না, যেতে পারেন না। ফলে এই টোল ফ্রি লাইনটি কতটুকু সহায়ক হবে বিচার প্রার্থীদের জন্য, আপনি কি মনে করেন? দেখুন, এইটা একটি অভাবনীয় নতুন উদ্যোগ। কতটা সফল হবে এখনই বলা যায় না, এটা নির্ভর করছে এটার কার্যকারিতা কেমন থাকবে। দেখবেন অনেক ক্ষেত্রে আমরা ওই কেয়ার সেন্টারে ফোন করে ঘন্টার পর ঘন্টা ফোন করে কাউকে কিন্তু পাওয়া যায় না। কিন্তু এইটাকে যদি মনিটর করা হয়, দেখভাল করা হয়, যে ফোনে যারাই চাইবেন তারা যেন তাৎক্ষণিকভাবে সহায়তা পান, বা ফোনে অ্যাটেন্ড করা লোক যদি পান, এবং এটার প্রচারণা হয়, বিশেষ করে এটায় যদি দায়িত্বশীল যারা থাকবেন কল সেন্টারে তাদের অবহেলা, অবজ্ঞা এবং তাদের নির্লিপ্ততা যদি না থাকে, তো এটাকে আমি মনে করি তথ্য প্রযুক্তির সাহায্যে বাংলাদেশে আইন জগতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এটা হবে একটা বৈপ্লবিক জায়গা। সেই জায়গাটা কিন্তু এখনই বলা যাচ্ছে না যে কতটা সফল হবে, তবে উদ্যোগটা মহতী এবং অভাবনীয়। রেজাউল করিম, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু ইরফানুজ্জামান চৌধুরীর কাছে যাব, তিনি আছেন সিলেটে। ইরফানুজ্জামান, আপনারাও আইনগত সহায়তা দিয়ে থাকেন, তো এই কাজটির ক্ষেত্রে সরকারি সহায়তা যারা চান বা বেসরকারি যারা সহায়তা চান, এই দুটির মধ্যে মূল পার্থক্য কি? কারা আসলে সরকারি সহায়তার জন্য যান অথবা বেসরকারি সহায়তার জন্য যান? মূল চাহিদাটা নিরূপণ করে কোথায় যাবেন, এই সিদ্ধান্তটি কিভাবে বিচার প্রার্থীরা নিয়ে থাকেন? আপনাদের অভিজ্ঞতা কি? ধন্যবাদ জায়েদ সাহেব। মূলত ব্লাস্ট কাজ করে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে, এবং ব্লাস্টের কাজ বিনা পয়সায় আইনি সাহায্য দেওয়া এবং সালিশের মাধ্যমে ছোটোখাটো বিরোধগুলো নিষ্পত্তি করে দেওয়া। ঠিক একইভাবে জাতীয় আইন সহায়তা কার্যক্রম ইতিপূর্বে শুধু মামলা পরিচালনা করার কাজ করতেন। সম্প্রতি এখানে একজন ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড অফিসার দেওয়া হয়েছে এবং ওনাকে সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দায়িত্বটুকু দেওয়া হয়েছে। জাতীয় আইন সহায়তা কার্যক্রমে যেসব মামলাগুলো আসে বিশেষত জেল কারাগার থেকে আসে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পর্যায় থেকে সরাসরি চলে আসে। আর আমাদের ব্লাস্টে যারা আসেন ওনারা আমাদের বিভিন্ন প্রচারণা, আমাদের সচেতনতা সভা এবং আমরা প্রতি বছর একটা করে ব্লাস্ট মেলা করে থাকি, তার মাধ্যমে ওনারা জানতে পারেন, ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের মাধ্যমে জানতে পারেন এবং ওনারা যেটাকে সুবিধা মনে করেন ওনারা কিন্তু এই ক্ষেত্রে কোনো তুলনা করেন না। ওনারা যে সংস্থা সম্পর্কে ওনাদের অভিজ্ঞতা থাকে বা জানতে পারেন, ওনারা সেই সংস্থায় আসেন এবং সে সংস্থায় ওনারা আইনি সহায়তা চাইতে পারেন এবং চান। ইরফানুজ্জামান, আপনারা যাদের সহায়তা দিচ্ছেন তারা কোন কোন ক্ষেত্রে কি ধরনের মামলা নিয়ে আসে আপনাদের কাছে? আমাদের কাছে যেসব মামলা আসে তার মধ্যে অধিক সংখ্যক মামলাই পারিবারিক বিরুদ্ধে। সম্প্রতি আমরা জিআইজেড এর অর্থায়নে IRSOP নামে একটা প্রকল্পের কাজ শুরু করেছি 2014 থেকে, এবং আমরা সেখানে কারাগারে কাজ করছি। যেসব ব্যক্তিরা দীর্ঘদিন এবং অসহায় কারাবন্দী আছেন তাদের কারামুক্ত করার ব্যাপারটাই আমরা দেখছি। ইরফানুজ্জামান চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা রেজাউল করিমের কাছে আবার যাব। রেজাউল করিম, যে বিষয়টি মূল বিষয় যে বিনা বিচারে দীর্ঘদিন মানুষ আটক থাকছে,
এই বিষয়টি দেখার জন্য আসলে কাদের দায়িত্ব? আমরা জানি যে যারাই কারাগারে থাকেন তারা আসলে জেলা জজের জুরিসডিকশনেই থাকেন, ফলে এই জিনিসটি প্রত্যেকটি জেলা জজ আদালত থেকে দেখার কোনো সুযোগ আছে কিনা, অথবা যারা এইরকম বিনা বিচারে দীর্ঘদিন আটক আছেন তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এই বিচার ব্যবস্থার ভেতর থেকেই চিহ্নিত করে তাদেরকে এই সেবাটা দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, থাকলে এটা কারা দিবেন? সমালোচনা করেন, আপনার এই উত্তরটা নিব একটা ছোট বিরতির পরে ফিরে এসে। এডিটর্স থেকে নেব একটা বিরতি। বিনা বিচারে আটকদের নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সম রেজাউল করিম ও সিলেট থেকে আছেন ব্লাস্টের অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী। সম রেজাউল করিম, আপনার কাছে যেই জিনিসটা জানতে চেয়েছিলাম, যে যারা ইতিমধ্যেই বিনা বিচারে আটক আছে তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে চিহ্নিত করে সহায়তা দেওয়া, এই বিষয়টি দায়িত্ব আসলে কাদের? কারণ এটা তো নিশ্চয়ই দীর্ঘদিন থাকার কথা না, কোথাও এক জায়গায় ল্যাপস থাকার কারণে এটা হচ্ছে। জাহিদ, ধন্যবাদ আপনাকে বিশেষভাবে, যে একটা চমৎকার বিষয় আপনি অবতারণা করছেন। আসলে এই জায়গাটায় সুনির্দিষ্টভাবে কারো উপরে দায়িত্ব নাই। জেলা প্রশাসনে জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলা প্রশাসক তারা একটা কারা পরিদর্শন কমিটি গঠন করেন, এরা মাঝে মধ্যে মিটিং করেন, কারাগারে পরিদর্শন করে দেখে টেকে এসে নাম কেওয়াস্তা কোনো দায়িত্বটা শেষ করেন। বিচার বিভাগে যারা আছেন তারা একেবারে কি কোনো অকেশনে হয়তো কারাগার পরিদর্শন করেন। প্র্যাকটিক্যালি কারাগারের ভিতরে বিনা বিচারে অথবা ফালতু মামলা বা অপ্রয়োজনীয় মামলা বা হয়রানিমূলক মামলায় অথবা কোনো টেকনিক্যাল কারণে মানুষ আটকে আছে কিনা আমি যতটা খোঁজ খবর নিয়েছি, এইটা দেখা এবং এইটাকে প্রতিকার দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে দায় দায়িত্ব কারো উপরে নাই। এখন আইনগত সহায়তা কমিটি কিন্তু তাদের কাছে যারা আইনগত সহায়তা চাইবেন তাদেরকে আইনগত সহায়তা দিবেন 19টি ক্ষেত্রে। পরিসরটা অনেক বড়। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে কথাটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে তিনি আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যে তার অভিজ্ঞতার আলোকে তিনি জেনেছেন যে মামলার কোনো ফলাফল হবে না, অথবা যে মামলা হয়রানিমূলক মামলা বা তুচ্ছ ঘটনা, অথবা আদৌ কোনো মামলা নাই, মামলা শেষ হয়ে গেছে, একটা ভুয়া ওয়ারেন্টের প্রেক্ষিতে তিনি আটকে আছেন, এই জাতীয় বিষয়গুলোকে খতিয়ে দেখে তাকে কিভাবে তাদেরকে মুক্ত করা যায় সে ব্যাপারে সুনির্দিষ্ট একটা নির্দেশনা আইনমন্ত্রীকে দিয়েছেন। এর দ্বারা স্পষ্ট হয়েছে যে এই বিষয়টা খতিয়ে দেখার মতো অবস্থাটা অতীতে সক্রিয়ভাবে কেউ পালন করেন নাই, দায় দায়িত্ব নাই। এই জায়গাটা জাহিদ খুব পরিষ্কারভাবে বলা দরকার। আমাদের সংবিধানে নাগরিককে অ্যাক্সেস টু জাস্টিস অর্থাৎ বিচার পাবার ক্ষেত্রে তার যে প্রবেশ অধিকারটা, এটা সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকারটা থেকে যেভাবে হয়রানির শিকার হয়ে অনাকাঙ্ক্ষিতভাবে অসংখ্য মানুষ বছরের পর বছর কারাগারের ভিতরে আছে, এইটা মর্মে স্পর্শ করার মতো অনুভূতি নিয়ে আমরা সেইভাবে কিন্তু অতীতে কাউকে কার্যক্রমে দেখিনি। এবার আমি আশা করি যে প্রধানমন্ত্রীর নির্দেশে আইনমন্ত্রী অন্তত সুনির্দিষ্টভাবে প্রতিটি কারাগারে এই বিষয়টাকে অ্যাসেস করে পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট করে তাদেরকে এক্সিকিউটিভ অর্ডারেও কিন্তু কারাগার থেকে মুক্তি দেওয়ার বিধান রয়েছে। সেটা যদি দেওয়া হয় তাহলে মনে হয় যে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত একটা ভোগান্তির পরিসমাপ্তি হতে পারে। ইরফানুজ্জামান চৌধুরী, আপনাদের অভিজ্ঞতা কিরকম? সিলেটে এরকম বন্দী কিরকম থাকতে পারে, কোনো ধরনের ধারণা আছে কিনা যারা বিনা বিচারে দীর্ঘদিন যাবত আটক আছে? এবং অনেক সময় আমরা রিপোর্টিং করতে দেখেছি যে যেই অভিযোগে আটক করা হয়েছে সেই অভিযোগের সর্বোচ্চ সাজাও যদি হয় তার চেয়ে বেশি দিন সময় ধরে অনেকে বিচারাধীন রয়ে যায় কারাগারে। ধন্যবাদ আপনাকে। আমরা সিলেটে যারা কাজ করি, আমি মূলত ব্লাস্টের প্রতিনিধি হিসাবে কারাগারে একটা টাস্কফোর্স আছে সেটার সদস্য, এবং সেখানে প্রতি মাসে একটা করে সভা করি যেখানে জেলা প্রশাসক মহোদয় সভাপতিত্ব করেন, এবং তার নেতৃত্বে আমরা কারাগার ভিজিট করি এবং আসামিদের সুখ দুঃখের ব্যাপারটা শোনার চেষ্টা করি। যতটুকু সম্ভব আমরা আইনি সহায়তা দিতে সচেষ্ট হই। তাছাড়া
আমরা যেটা বললাম একটু আগে যে আমরা জিআইজেডের অর্থায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইজি প্রিজনের সহযোগিতায় আইরোস্পি নামে আমরা যে প্রকল্পটি কাজ করছি সেখানে প্রতিদিন আমাদের প্যারালিগেল টিম কারাগারে যায় এবং মহিলাদের জন্য একটা টিম যায়, পুরুষ কারাবন্দীদের জন্য একটা টিম যায় এবং সেখানে ওনারা বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান, গান, নাটিকা ইত্যাদির মাধ্যমে কারাগারে যারা আছেন তাদেরকে সচেষ্ট এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য উৎসাহিত করেন এবং যারা দীর্ঘদিন যাবৎ কারাবন্দী আছেন তাদেরকে কারামুক্ত করার ব্যাপারে তাদের তথ্য সংগ্রহ করেন। এবং ইরফানুজ্জামান চৌধুরী, আমরা বুঝেছি যে এই কাজগুলি আপনারা নিয়মিতভাবেই করছেন। সমর রেজাউল করিম, একটা ছোট্ট বিষয়ে জানতে চাই যে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে বার কাউন্সিলের কোনো ভূমিকা রাখার সুযোগ আছে কিনা, কারণ সারা বাংলাদেশের আইনজীবীরাই এইখানে সম্পৃক্ত, ফলে আপনারা এই ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে কিনা, থাকলে কি রকম হতে পারে সেটা? দেখুন, বার কাউন্সিলের নিজস্বই কিন্তু লিগ্যাল এইডের জন্য ব্যবস্থা আছে, আর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হলে এটা ডেফিনেটলি আইনজীবীদের প্রয়োজন হবে সেই ক্ষেত্রে, কারণ আইনজীবীরা এই বিষয়ে প্রতিটি স্তরে একটা সহায়ক ভূমিকা পালন করতে পারবে। আমরা আজকেই বার কাউন্সিলে ভাইস চেয়ারম্যান আব্দুল বাসাত মজুমদার, আমি এবং আমাদের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান জনাব নজিবুল্লাহ হিরু আমরা কথা বলেছি যে আমাদের উদ্যোগেও প্রতিটি বারে আমরা আলাদাভাবে ইনকোয়ারি করব যে এভাবে হয়রানি শিকার হয়ে বা তুচ্ছ মামলায় অথবা মিথ্যা মামলায় বা ভুয়া ওয়ারেন্টের ভিত্তিতে কারা কারাগারের ভিতরে আছে। আর প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করতে হলে সেই ক্ষেত্রে বার কাউন্সিল যেহেতু আইনজীবীদের সর্বোচ্চ রেগুলেটরি বডি, আমরা এই ক্ষেত্রে সহায়তা করব, যেভাবে সরকার সহায়তা চাইবেন সেই সহায়তা করব। তবে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অন্তত একটা উদ্যোগ হলো যে বিচারহীনতার যে সংস্কৃতি, অবিচারের শিকার হয়ে কারা অভ্যন্তরে আটকে থাকা মানুষদের জন্য একটা দরদি প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে। আমি মনে করি যে আইন মন্ত্রণালয়কে সর্বোচ্চ সমর রেজাউল করিম, ইরফানুজ্জামান চৌধুরী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এর স্পিকে নেব একটা বিরতি।